আপনি তো একদম জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার যেখানে নামাজে জানাজার আয়োজন করা হয়েছে তার ভেতরেই আছেন। আমরা একটু দূর থেকে, আমরা একটু উঁচু থেকে পাখির চোখে অনেকটা আমরা এই দৃশ্যপট দেখতে পাচ্ছি। এবং আমরা যেটি দেখছি যে এই যে দক্ষিণ প্লাজার এই যে লনটি 215 একরের, এই যে জাতীয় সংসদ ভবনের সামনের দক্ষিণ প্লাজার যে লন, সেখানে কার্যত এখন তিল ধারণের ঠাঁই নেই। একদম পশ্চিম পাশ থেকে পূর্ব পাশ একদম সারিবদ্ধভাবে এখানে দাঁড়িয়ে গেছেন লাখো জনতা। এবং কিছুক্ষণ আগে এই লাখো জনতার এক বিরাট জোহরের নামাজ হলো এইখানে, এবং সেই নামাজের পর যথারীতি হাদির জন্য আবার সেই মুহুর্মুহু স্লোগান, যেই স্লোগানগুলো কয়েকদিন আগেই হাদির কণ্ঠে শুনেছে এই শহরের মানুষ। এবং এই চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মানিক মিয়া সড়কের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত। কিছুক্ষণ আগে আমরা আমাদের আরেক সহকর্মীর কাছ থেকে জানলাম যে শহরের এই উত্তরা থেকে কিংবা মতিঝিল থেকে যে প্রান্ত থেকেই আসুক, প্রতিটি মেট্রো আজ খালি হয়ে যাচ্ছে এই ফার্মগেটের এই স্টেশনে। সবার গন্তব্য হচ্ছে এই বিজয় সরণ স্টেশনে, এবং তারা সেই মেট্রো থেকে নেমে এই যেই জুলাই অভ্যুত্থানের যিনি মহান নেতা শরীফ ওসমান হাদির এই শেষ বিদায় জানানোর জন্য তাদের গন্তব্য বা তারা কিন্তু এই সংসদ ভবন মুখী হচ্ছেন। জানিয়ে রাখি যে আর কিছুক্ষণের মধ্যেই এই জুলাই বিপ্লবী এই যোদ্ধার যে লাশ সেটি জাতীয় সংসদ ভবনের সামনে আনা হবে। পশ্চিম প্রান্তে আমরা দেখছি এর জন্য একটি মঞ্চ করা হয়েছে। সেই মঞ্চ কালো কাপড় দিয়ে করা, এবং সেই পশ্চিম দিকে সেখানে কিন্তু ওসমান হাদিকে রাখা হবে, এবং তার জন্য এখানে এই লাখো জনতা অপেক্ষা করছে এবং তার নামাজে জানাজায় অংশ নেবেন তারা এইখান থেকেই। জানিয়ে রাখি যে আজ এই জাতীয় সংসদ ভবনের সামনের যে সড়ক মানিক মিয়া এভিনিউয়ে প্রবেশ করা সবগুলো পথে কিন্তু যানবাহন চলাচল সীমিত করা হয়েছে। মিরপুর থেকে এই মানিক মিয়া এভিনিউতে ঢোকার যে রাস্তা, কিংবা নিউ মার্কেট থেকে ওই প্রান্তে আগারগাঁও কিংবা ফার্মগেট থেকে বা খেজুর বাগান যেই ক্রসিং রয়েছে, এই সবগুলোতেই কিন্তু ব্যারিকেড দেওয়া হয়েছে। এবং এই জনতার জন্য, জনতা যাতে স্বাভাবিকভাবে নিরাপদে এখানে ঢুকতে পারেন এবং এই শহীদের জানাজায় অংশ নিতে পারেন, এর জন্য এখানে যাবতীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা সকাল থেকেই দেখছিলাম যে সুশৃঙ্খলভাবে বিভিন্ন প্রান্ত থেকে এই মানুষেরা এসেছেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আছেন, এটি স্পষ্ট, কিন্তু এর বাইরে অরাজনৈতিক লোকের কিন্তু এখানে অভাব নেই। আমি কয়েকজনের সঙ্গে আমার কথা হয়েছে, যেটি বলছিলাম যে কিছুক্ষণ আগে আমার দুইজন চাকরিজীবীর সঙ্গে কথা হয়েছিল। তাদের একজন প্রকৌশলী, তিনি বলছেন যে তিনি কোনো দল করেন না, কিন্তু শরীফ ওসমান হাদির যে এই ভারতীয় আধিপত্যবাদ বিরোধী যে একটা অবস্থান, এর জন্য তিনি তার কাছে এসেছেন। তিনি স্মৃতিচারণ করছিলেন যে 1981 সালে উনি আরও একবার এই জাতীয় সংসদ ভবনের সামনে এসেছিলেন আরেকটি জানাজা অংশ নিতে। সেটি ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের। এবং এরপর উনি মনে করছেন যে জিয়াউর রহমানের পর এই যে আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের ক্ষেত্রে এই অল্প বয়সী যে নেতা শরীফ ওসমান হাদি এই দ্বিতীয় আরেকজন। এবং উনি বলছেন যে বর্তমান রাজনৈতিক কোনো তাঁবুতে তার কোনো বিকল্প নেই। সবাই এই ক্ষণজন্মা এই যুবকের জন্য কিন্তু কেঁদেছেন আমাদের কাছে, যার সামনেই আমরা মাইক্রোফোন ধরেছি। তারা কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়েছেন, হাউমাউ করে কেঁদেছেন, এবং তারা বলছেন শরীফ ওসমান হাদি তাদের রক্তের কেউ নয়, আপন কেউ নয়, কিন্তু তিনি যা দেখিয়ে গেছেন এই অল্প সময়ে, এবং তারা এই তার শাহাদাতের পর তারা যা জানছেন, এগুলো তাদেরকে আবেগ আপ্লুত করছে। তার প্রতিটি স্মৃতি, তার নির্বাচনী প্রচারণা, তার ইনকিলাব মঞ্চ ঘিরে যে সাংস্কৃতিক আগ্রাসন বিরোধী কর্মকাণ্ড, এগুলো নিয়ে মানুষ নতুন করে চর্চা শুরু করেছে, এবং এই চর্চা যত মানুষ জানছে তত আবেগ আপ্লুত হচ্ছে। এবং আমাদের কাছে মনে হয়েছে যে হাদিকে আমরা নির্বাচনী মাঠে কিংবা রাজপথে অনেকটা কম সংখ্যক লোক নিয়ে চলতে দেখতাম। আজকে একটা জাতি, একটা ঐক্যের প্রতীক হয়ে গেছেন তিনি, এবং সব শ্রেণী পেশার মানুষ আজ তাকে অনুভব করছেন, এবং তারা এটি বুঝতে পারছেন যে তারা তাদের এক অমূল্য সম্পদকে হারিয়েছেন। এবং এই কারণে যথারীতি তারা ক্ষুব্ধ,
তারা বলছেন যে এই জুলাই গণঅভ্যুত্থানের পর তারা এটি মোটেও আশা করেননি। জুলাই রক্তাক্ত গণঅভ্যুত্থানে যেইভাবে ছাত্র জনতার বুকে গুলি চলেছে এবং যেখানে একটা ব্যাপক হত্যাযজ্ঞ চলেছে, সেইখানে সেই অভ্যুত্থানের নেতাদের এইভাবে জীবন দিতে হবে তারা কেউই মানতে পারছেন না। যথারীতি তারা বলছেন যে করেই হোক এই শরীফ ওসমান হাদিকে যারা গুলি করেছে তাদেরকে দেশের মাটিতে বিচার করতেই হবে এবং এই বিচার হতে হবে প্রকাশ্য। এইভাবে যারাই এখানে এসেছেন তাদের বুকের মধ্যে শরীফ ওসমান হাদির জন্য ভিন্ন এক আবেগ এবং ভালোবাসা দেখছি। এখানে আরও আরেকটি উল্লেখযোগ্য যে দিকগুলো, এখানে জুলাইয়েরই আরেকটা চিত্র এখানে আঁকা হচ্ছে যেমন এইখানে আমরা দেখছি যে জুলাইয়ের যে স্লোগানগুলো রাজপথ প্রকম্পিত করত, সেই স্লোগানগুলো আবার ফিরে এসেছে। মানুষেরা এখানে যারা আসছে সেই ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো বারবার দিচ্ছে এবং তারা শরীফ ওসমান হাদিকে এইভাবে স্মরণ করছে। কেউ নীরবে দাঁড়িয়ে আছে, কেউ অনুভব করছে হাদিকে এবং 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 তারা তাদের স্লোগানে এই কথাগুলোই বলছে যে এই আধিপত্য বিরোধী লড়াইয়ে জিতবে কারা, হাদির সৈনিকেরা, এবং তারা নিজেদেরকে এই শরীফ ওসমান হাদির সৈনিক ঘোষণা করছে। আবার কেউ বলছে যে আমরা সবাই হাদি হব, যুগে যুগে শহীদ হব। এই যে একটা অন্যরকম আধিপত্য বিরোধী একটা জাগরণ তৈরি করে দিয়ে গেছেন এই যুবক, এবং সেই যুবক সেখানেই আসছেন যেখানে আসার জন্য তার একটা আকাঙ্ক্ষা ছিল, তার একদম মনের মুকুরে এক স্বপ্ন ছিল, এবং সে কারণেই কিন্তু তিনি সম্পূর্ণ একাভাবে কোনো দল থেকে নয়, তিনি ঢাকা ৮ আসন থেকে নির্বাচন করতে চেয়েছিলেন। ঢাকা ৮ আসন, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহবাগ, যেখানে তিনি এই তার সংস্কৃতি কিংবা এই জুলাইয়ের চেতনার পক্ষে নানা লড়াইয়ে তিনি অংশ নিয়েছেন, সেই স্মৃতি বিজড়িত ঢাকা ৮ আসন থেকেই কিন্তু তিনি এই জাতীয় সংসদ ভবনে এই সংসদ সদস্য হিসেবে আসতে চেয়েছিলেন। জানিয়ে রাখি, কিন্তু এই ত্রয়োদশ জাতীয় সংসদের তফসিল ঘোষণার মাত্র একদিন পর অত্যন্ত নির্মমভাবে, এবং তিনি যে সাধারণভাবে চলাফেরা করতেন, কোনো ধরনের নিরাপত্তা নিতেন না, তিনি রিক্সা যোগে যখন এই পল্টন এলাকায় বিজয়নগর থেকে জুমার নামাজ আদায় করে যখন রিক্সা যোগে ফিরছিলেন, তখন ঘাতক তাকে এমনভাবে গুলি করেছেন যে এই গুলি তার চোয়াল ভেদ করে ডান পাশ দিয়ে ঢুকে বাম পাশ ভেদ করে কিন্তু বেরিয়ে গেছে। চিকিৎসকরা বলেছিলেন যে এই পুরো করটির যে একটা কাণ্ড থাকে, সেই কাণ্ড ক্ষতিগ্রস্ত হয়ে গেছে সেই বুলেটে। এবং এরপর গেল শুক্রবার থেকেই তিনি নিদ্রাচ্ছন্ন গভীর কোমায় ছিলেন। এরপর তাকে কিন্তু চিকিৎসকরা যার পরনায় চেষ্টা করেছে। প্রথমত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার চিকিৎসা হয়েছে, সেখানে অপারেশন হয়েছে। এরপর পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, এবং আরও উন্নত চিকিৎসার জন্য সরকারের পক্ষ থেকে শেষ মুহূর্তে আমরা চেষ্টার কমতি দেখিনি। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের যে নিউরো সায়েন্সেস বিভাগে পৃথিবীর অন্যতম, যেখানে উন্নত চিকিৎসা হয়, সেখানেও তাকে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু যার শাহাদাতের আকাঙ্ক্ষা, তিনি আর ফিরবেন কি করে? এই শরীফ ওসমান হাদির এই ধরনের নানান স্মৃতি আজ কিন্তু চর্চিত হচ্ছে বিভিন্ন জায়গায়। তিনি কয়েকদিন আগে এক গণমাধ্যমে সাক্ষাৎকারে বলেছেন যে উনি তো এমন জীবন চান, খুব দীর্ঘ একটা জীবন তিনি চান না। তিনি বলেছেন যে তিনি এমন জীবন চান যাতে মানুষের মধ্যে তার যে জাগরণের বার্তা, এটি ব্যাপকভাবে যাতে পৌঁছে, এবং এর জন্য 50 বছর তিনি বাঁচতে চান না। তিনি বলছেন সেটা যদি 5 বছরে হয়। এবং তাকে যখন বলা হয়েছে যে আপনি কি নিরাপত্তা সংখ্যা করেন না, তখন বরং তিনি বলেছেন যে তিনি নিরাপত্তা সংখ্যা করেন না, তিনি বরং চান তার ভাষায় শাহাদাত, এবং তিনি হাসতে হাসতে কোনো একটা জায়গায় হয়তো বুকে অথবা মাথায় গুলি খেয়ে তিনি শহীদ হবেন, এবং হাসতে হাসতে তিনি তার রবের কাছে চলে যাবেন। এইখানে যে আগত মানুষেরা আছেন, তাদের আবেগ আপ্লুত হবার আরও অনেক কারণ আছে। কারণ এখানে যারা আছেন তারা তো ছাত্ররা আছেন, পেশাজীবীরা আছেন। এই পেশাজীবীদের মধ্যে কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ ডাক্তার কিংবা ভিন্ন কোনো পেশার। কিন্তু একই সঙ্গে এই আগত মানুষেরা কিন্তু একজন বাবাও শরীফ ওসমান হাদির। ওনার নিজেরও একজন সন্তান আছেন, 10 মাস বয়সী সে সন্তান।
আরেক গণমাধ্যমের সাক্ষাৎকারে যখন তার সন্তান সম্পর্কে জানতে চাওয়া হয়েছে, শরীফ ওসমান হাদী বলেছেন যে এদের জন্য তো তার মায়া হয়, কিন্তু এই লড়াইটা এত কঠিন, সেই লড়াইয়ে তিনি তার সন্তান, তিনি তার পরিবার, তিনি আল্লাহর জিম্মায় রেখে যেতে চান। তার পরিবারের পক্ষ থেকেও কিন্তু এভাবে বলিষ্ঠ করেই বলা হয়েছে যে 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 এই শরীফ ওসমান হাদী সব সময় গণমানুষের কাতারে আসতে চেয়েছেন। এই শরীফ ওসমান হাদী তিনি আজ তার নল সিটিতে তার যে বাড়ি, টিনের ঘর, সেখান থেকে আজ যে লাখো জনতার ভালোবাসায় যিনি যে সিক্ত হচ্ছেন, এর জন্য তো আলাদা একটা তেজ দরকার। সেই তেজটাই কিন্তু এই শরীফ ওসমান হাদীর ছিল, এবং যেটি প্রতিটি বিপ্লবীর আকাঙ্ক্ষা হয়, এই দেশের জন্য, মুক্তির জন্য, বিপ্লবের জন্য লড়াইয়ে জীবনদান করা, সেই আকাঙ্ক্ষা এই শরীফ ওসমান হাদী তার বক্তব্য, বিবৃতিতে এবং তার প্রতিটি কর্মকাণ্ডের মাধ্যমে তিনি কিন্তু এই জনতাকে জানিয়ে গেছেন, গণমাধ্যমে জানিয়ে গেছেন। এই কারণে তার যেখানে যতটুকু স্মৃতি আজ যার কাছে আছে, সেগুলো কিন্তু আজ অমূল্য হয়ে উঠেছে। এবং যেটি আমরা দেখছি যে যেই শরীফ ওসমান হাদী একা একা হাঁটতেন তার সংসদীয় এলাকায়, তার নামাজে জানাজায় অংশ নিতে আজ লাখো মানুষ, সবাই বলছেন তারা এমন এক অমূল্য সম্পদ হারিয়েছেন, যা এই দেশের দাঁড়িয়ে যাওয়ার জন্য ভীষণ প্রয়োজন ছিল। আধিপত্যবাদ মোকাবেলার জন্য তার মতো নেতা প্রয়োজন ছিল। এবং এখানে যারা এসেছেন তারা যে শুধু আবেগ আপ্লুত শোকার্ত তা নয়, তারা কিন্তু বিভিন্ন ধরনের সংকল্প গ্রহণ করছেন। বিশেষ করে তাদের স্লোগানে, তাদের কথাবার্তায় তারা বলছেন যে শরীফ ওসমান হাদী তাদের আত্মীয় নয়, কিন্তু শরীফ ওসমান হাদী তাদের আত্মীয়, তাদের ভাইয়ের চেয়ে বেশি। কেউ বলছেন আজ শরীফ ওসমান হাদীকে যে গুলি করা হয়েছে হত্যার উদ্দেশ্যে, গুলি করে হত্যা করা হয়েছে, সেইখানে আজ বাংলার ঘরে ঘরে লাখো হাদী তৈরি হয়েছেন। রাজনীতিতে তিনি যে একটা নতুনত্ব আনতে চেয়েছিলেন, রাজনীতিতে তিনি যে একটা পরিবর্তন আনতে চেয়েছিলেন, সেগুলো কিন্তু এখানকার মানুষের আলোচনা করছে। বিশেষ করে এই যারা সংসদ সদস্য হন, বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের, তাদের অনেক টাকা থাকে এবং তাদের যে একটা প্রভাবশালী যে একটা ছায়া থাকে, সেই জায়গা থেকে তিনি এই মধ্যবিত্তের হাতে, সাধারণের হাতে এই রাজনীতিকে নিয়ে আসার জন্য লড়াইয়ে নেমেছিলেন। এবং বাংলাদেশের জনসংখ্যার যে অধিকাংশই সাধারণ, যাদেরকে সাংবিধানিকভাবে কিংবা নামে এই দেশের মালিক বলা হয়, সেই জনতার একটা জাগরণের উনি চেষ্টা করেছিলেন, সেই লড়াইটা ওনার ছিল। এখানকার আগত মানুষেরা সেটিও বলছেন, এবং আমরা প্রাসঙ্গিকভাবেই সেটি বলতে পারি যে তিনি যখন তার নির্বাচনী প্রচারণায় নেমেছিলেন, তখন কিন্তু স্বাভাবিকভাবে আমরা এই যে তার চরিত্রগুলো, এই যে তার শৈলীগুলো, এগুলো কিন্তু আমরা দেখেছি। বিশেষ করে তাকে কেউ দূর থেকে এসে তার পকেটে টাকা গুঁজে দিচ্ছেন, তিনি খুব আবেগের সঙ্গে সেই টাকার দিকে তাকাচ্ছেন, একবার সেই মানুষের দিকে তাকাচ্ছেন, আবার সেই মানুষকে বলছেন ভাই এত টাকা দিয়ে দিলেন। এই যে আবেগ ঘন যে একটা তার এত স্মৃতি, এগুলো মানুষকে উদ্বেলিত করছে, এগুলো মানুষকে আবেগতাড়িত করছে, এবং তারা এটি বুঝতে চাইছেন এই শরীফ ওসমান হাদী তার যে আদর্শ, সেই আদর্শই বাংলাদেশের আগামীর মুক্তির পথ। এই যে তার সারল্য ছিল, সেই তার আমরা এখানে এবং এই কয়দিন ধরে দেখছি তার ইনকিলাব মঞ্চের, খুব শখের ইনকিলাব মঞ্চ, যেটিকে ঘিরে উনি তার সাংস্কৃতিক কার্যক্রম পরিচালনা করেছেন। সেই ইনকিলাব মঞ্চের কোনো সহকর্মী আমাদের কাছে বলেছেন যে প্রথম যেদিন তার সঙ্গে শরীফ ওসমান হাদীর দেখা হয়েছিল, তখন তিনি তাদেরকে চায়ের আপ্যায়ন করার জন্য আহ্বান করেছেন, কিন্তু চা খাওয়া শেষে যখন বিল দেওয়ার সময় হলো, তখন তারা দূর থেকে লক্ষ্য করছেন যে শরীফ ওসমান হাদীর মানিব্যাগে মাত্র 30 টাকা। তখন তারা শরীফ ওসমান হাদীকে বরং বলছেন যে এটি তো একটা ছোট আয়োজন, এই বিলটা আমরা দেই, কিন্তু শরীফ ওসমান হাদী আপনি এটা পরে দিয়েন, আপনি বড় কোনো বিল দিয়েন। তো এইভাবে তারা এই সমস্ত স্মৃতিচারণ করতে গিয়ে আমাদের কাছে এটাই বলেছেন যে এই পর্যায় থেকে তিনি লড়াই করতেন, এই পর্যায় থেকে তিনি সংগ্রাম করতেন। এবং এই যে ক্রাউড তার সহায়তায় যে একটা জাতীয় সংসদ নির্বাচন করা যায়, যেভাবে এই যে মহান সংসদ, সেই জাতীয় সংসদে শরীফ ওসমান হাদী আবার এসেছেন, এবং তিনি এসেছেন নিথর দেহে। কিন্তু এখানকার
তিনি যে স্বপ্ন দেখেছেন, তিনি যে এই দেশকে বদলে দেবার, এই দেশকে শির দ্বারা উঁচু করে দাঁড়াবার তিনি যে কথা বলে গেছেন, জান দেব জুলাই দেব না, তার এই যে আদর্শ, তার যে আহ্বান, এটি ঠিকই মানুষের হৃদয়ে পৌঁছে গেছে। আজ শরীফ ওসমান হাদি হয়তো জীবিত নেই, কিন্তু শহীদ শরীফ ওসমান হাদির তার যে রেজলিউশন, তার যে অনুভব, তার যে আদর্শ, তার যে চিন্তা, সেগুলো কিন্তু আজ মানুষের মনে আরও বেশি করে অনুরণিত হচ্ছে, তাদেরকে আরও বেশি আবেশিত হচ্ছে। দর্শক যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত হলেন, তাদেরকে আমি জানিয়ে রাখতে চাই যে আমরা কথা বলছি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে। দক্ষিণ প্লাজার সামনে মানিক মিয়া সড়ক থেকে আমরা যা দেখছি সেটি এক ব্যতিক্রম দৃশ্য, অভূতপূর্ব দৃশ্য। এই দক্ষিণ প্লাজার সামনে যে বিশাল যে ময়দান, বিশাল যে লন, সেটিতে আসলে তিল ধারণের ঠাঁই নেই। এখানে সবাই অপেক্ষা করছেন এবং সবাই অপেক্ষা করছেন শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নেবার জন্য এবং তাকে শেষ বিদায় দেবার জন্য। এই পুরো এলাকা এখন এক টুকরো জুলাইয়ে পরিণত হয়েছে, এক টুকরো ইনকলাব মঞ্চে পরিণত হয়েছে, এক টুকরো এই স্বৈরাচার বিরোধী লড়াইয়ের যে জজবা, যে স্পিরিট, যে চেতনা, সেই চেতনার ভর কেন্দ্রে পরিণত হয়েছে। খণ্ড খণ্ডভাবে কিছুক্ষণ পরপরই আসছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, ঢাকা না দিল্লি, ঢাকা ঢাকা, এই ধরনের স্লোগান। এবং একই সঙ্গে এই মানুষেরা তারা তো স্লোগান দিচ্ছেন, একই সঙ্গেই তারা অনুভব করছেন তাদের প্রিয় ওসমান হাদিকে, যিনি জীবন দিয়ে এই আধিপত্যবাদ বিরোধী যে লড়াই, সেই লড়াইয়ের বীজ বপন করে গেছেন। সেই লড়াইকে এই পরবর্তী স্বাধীনতা পরবর্তী সময়ে আরও বেশি স্বাধীন হবার যে এই যে আকাঙ্ক্ষা এই দেশের, সেই লড়াইকে আরও বেগবান পর, এখন থেকে আর হয়তো 13 মিনিট পর এই শরীফ ওসমান হাদির এবং সেই নামাজে জানাজায় অংশ নেবেন। আমরা যেটুকু জানতে পেরেছি, উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং একই সঙ্গে এখানে অংশ নেবেন উপদেষ্টা পরিষদের সদস্যরা। তারা এখানে আছেন সরকার, রাজনীতির বাইরেও এখানে প্রচুর সংখ্যক মানুষ আমরা, তারা অরাজনৈতিক, যারা অরাজনৈতিক এই স্বপ্নবাজ রাজনৈতিক দলের জন্য এই এক ঐক্যের প্রতীক, বাংলাদেশের কিংবা জাতীয় ঐক্যের প্রতীক ওসমান হাদির এই জানাকে শেষ বিদায় জানাতে এসেছেন এবং তারা প্রত্যেকেই আপ্লুত। এখানে বিশেষ করে আরেকটি ব্যাপার লক্ষণীয়, এখানে এই পুরো এলাকা থেকে যেভাবে আতর আর লোবানের ঘ্রাণ ভেসে আসছে, সেইখানে কিন্তু এখানে দেশাত্মবোধের এখন আমরা এখানে দেখছি। এই জুলাইয়েও যেটি আমরা দেখেছি, এই আছে সেই টুপির উপরে আবার আছে লাল সবুজের পতাকা, আবার পাচ্ছেন সেই পাঞ্জাবের উপরে আবার জড়িয়ে নিয়েছেন এই লাল সবুজের পতাকা। এবং শরীফ ওসমান হাদি, সবার প্রিয় শরীফ ওসমান হাদি, তিনিও এখানে এসেছেন। জীবদ্দশায় হুমকি তো কম পাননি, একবার আতক কিংবা এক দুষ্কৃতিকারী তাকে হুমকি দিল শরীফ ওসমান হাদির জন্য যেন একটা উন্নত মানের কফিন আনা হয়। তার নিচে শরীফ ওসমান হাদি লিখেছেন যে তিনি হারাম খান না, যে কারণে তার শরীর এত মোটা তাজা হননি যে তার জন্য খুব উন্নত মানের কফিন লাগবে, খুব সাধারণ একটা কফিন হলেই চলবে। এবং শরীফ ওসমান হাদিকে দেখলাম সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরে, তিনি সেই খুব সাধারণ একটা কফিন যাতে মোড়ানো লাল সবুজের পতাকা, সেই কফিনে করে তিনি উঠছেন লাল সবুজের পতাকাবাহী বিমানের পেটে এবং সেখান থেকে 4 ঘন্টা ধরে ওড়ে তিনি কাল যখন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামলেন, তখন বাংলাদেশের বুকেও সন্ধ্যা এবং সেই সন্ধ্যার বুক চিরে তাকে আবার বের করা হলো সেই সাধারণ কফিন, সেই লাল সবুজের পতাকা। এবং তাকে কিন্তু গতকালই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেখানে নিয়ে আসবার কথা ছিল, কিন্তু সেইখান থেকে তাকে সেখানে না নিয়ে দুঃখিত দর্শক, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে কিন্তু নিয়ে আসা হয়েছে এই হৃদরোগ ইনস্টিটিউটের মর্গে।
যেটি পরবর্তীতে ইনকিলাব মঞ্চ তারা জানিয়েছেন এই যে পরিবর্তন এটি হয়েছে তার পরিবারের চাহিদায় বা পরিবারের ইচ্ছায়, এবং সেইখানে মূলত কাল এক ধরনের পরিবারের কাছে ছিলেন। তার যে স্ত্রী, তার যে 10 মাস বয়সী সন্তান, তার যে ভাই, তার যে বোন, তার সহোদরদের জিম্মায় ছিলেন এই শরীফ ওসমান হাদী। এবং দেখেছি যে গতকালই রাজনীতিকরা এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেও কিন্তু একটা ঐক্যের প্রতীক তৈরি হয়েছিল, ঐক্যের এক ছবি কিন্তু সেখানে আমরা দেখেছি। সেখানে দেখেছি যে লাল সবুজের পতাকায় মোড়ানো এই শরীফ ওসমান হাদীর কফিন ছুঁয়ে তার কফিন গ্রহণ করছেন বিএনপি, জামাত, এনসিপি, ডাকসু নেতারা, আপ বাংলাদেশের নেতারা এবং ইনকিলাব মঞ্চের সদস্যরা। এবং তখন কিন্তু তারা ঠুকরে যে কাঁদছেন সেই ছবিও কিন্তু প্রচার হয়েছে, এবং গণমাধ্যমে সেই ছবিগুলো মানুষের যে সামাজিক যোগাযোগ মাধ্যমের যে ওয়ালে সেগুলো কিন্তু আলোচনা হয়েছে। এবং তিনি অন্য আর সব চরিত্রের সঙ্গে সঙ্গে তিনি একটা ছিলেন, সেটি কিন্তু সব জুলাই পরবর্তী সময়ে সবাই যখন যার যার তাঁবুতে ফেরত গেল তখন কিন্তু তিনি রয়ে গেলেন জনতার কাতারে। তার এই ইনকিলাব মঞ্চ ছিল এক অরাজনৈতিক প্ল্যাটফর্ম, এবং রাজনৈতিক দলকে সমালোচনা আবার সব রাজনৈতিক দলের জন্য সে ছিল এক ঐক্যের এক সূত্র। এবং আমরা দেখেছি এই যে কয়েকদিন আগে বেগম জিয়া যে অসুস্থ, সেখানে এই শরীফ করজোড়ে এই সৃষ্টিকর্তার কাছে মোনাজাত করেছেন। এইভাবে তার যে স্মৃতি ছড়িয়ে আছে এই বাংলাদেশের এই শহরের অলিতে গলিতে প্রান্তে প্রান্তে, এই বিষয়গুলো কিন্তু এখানে আজ চর্চিত হচ্ছে। দর্শক জানিয়ে রাখি যে আর মাত্র 10 মিনিট পরই এই শরীফ ওসমান হাদীর নামাজে জানাজা অনুষ্ঠিত হবার কথা, এবং এর জন্য আমরা দেখছি এই যারা এই নামাজে জানাজায় অংশ নিতে চান তারা তো এখানে এই ক্যামেরায় যতটুকু দেখা যাচ্ছে, জানি না দর্শক যে এখান থেকে যেটি বলতে পারি, সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনের যে লন বা সামনের যে মাঠ সেটিতে কিন্তু কোনো জায়গা নেই, এবং এর পরের যে মাঠটি খেজুর সেই মাঠটিও কিন্তু ভরে গেছে। এবং একই এই যে সংসদ ভবনের সামনের যে প্রধান যে সড়কটি, এই সড়কের দুই পাশে কিন্তু লোকারণ্য। বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা নিশ্চয়ই জয়েন করেছেন।